আজকে আমরা এমন এক সাইকো ছেলের গল্প দেখতে চলেছি যার সাইকোপনা দেখে যে কোনো সাইকো কিলার পর্যন্ত ভয় পেয়ে যাবে। কিন্তু এর আসল গল্প এবং টুইস্ট আলাদাই, যেখানে তার বাবাই একজন ড্রাগ মাফিয়া, যেটি সে জানেই না। আর যখন সে জানার চেষ্টা করে তখন সবাইকে এক এক করে হারাতে শুরু করে, এমনকি তার ভালোবাসার মানুষকেও হারায়। তো শেষ পর্যন্ত কি করবে ছেলেটি, তাদের সাথেই বা কি হতে চলেছে, তাই জানতে চলেছি আজকের এই গল্পে। ये तो खुली हवाएं इतने ये जहरी नशाएं Just follow my lead. আজকের গল্পটি শুরুই হয় একটি মৃত্যু দিয়ে। কি ভাবছো, গল্পের শুরুতেই মৃত্যু? না, তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করব না। তো চলো গল্পটি শুরু থেকেই করি। গল্পটি শুরু হয় মুম্বাইয়ের পুলিশ ফেরি থেকে। এখানে নাকি আজকে গ্রিস দীক্ষিতের ড্রাগস মাফিয়া ভয়ে পালিয়েছে, যার জন্যই আজকের এই গ্র্যান্ড পার্টি। হ্যাঁ, এই হচ্ছে গ্রিস এবং তার পাশে তার গর্ভবতী স্ত্রী এবং সাথের দুইজন, একজন হচ্ছে কার্তিক এবং অন্যজন রেহমান। পার্টি শেষ হয়েছে, গ্রিস তার স্ত্রীকে নিয়ে বাড়ির পথেও রওনা দিয়েছে। তারা দুজনে খুশি মনেই বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ করে হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টটি তাদের জীবনই পাল্টে দেয়। তাদের ছোট্ট সুন্দর সংসারটি ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তাদের হসপিটালে তো নেওয়া হয়, কিন্তু দুজনে সেখানেই মারা যায়। ভাগ্যক্রমে নাকি দুর্ভাগ্যক্রমে তাদের সন্তানটি বেঁচে যায়, তাও আবার একটি মিরাক্কেলের কারণে। কারণ সন্তান জন্ম দেওয়ার 5 মিনিট আগেই তার মা মারা গিয়েছিল, অর্থাৎ সে 5 মিনিট উইদাউট মাদার ব্লাডে জীবিত ছিল। ডাক্তার জানায় এই ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য বড় হয়ে তার সাথে কোনো প্রবলেমও হতে পারে। এরপরেই কেটে যায় বেশ কয়েকটি বছর। আমরা দেখতে পাই কয়েকটি ছেলে ছোট্ট একটি গিরগিটিকে মারার চেষ্টা করছে। তখন আরও একটু ছোট্ট বাচ্চা, হ্যাঁ এর নাম হচ্ছে ইউদ্রা, তাদেরকে সেখান থেকে দূরে পাঠায়। তাদেরকে ভয় পাইয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং সেই ছোট্ট গিরগিটিটিকে তার টিফিন বক্সে যত্ন করে রেখে দেয়। স্কুল শেষে তার খেলার সাথে নিখাতকে গিয়ে ডাকে। হ্যাঁ, এই নিখাত হচ্ছে রেহমানের মেয়ে। তাকে সাথে করে সে তাদের বাড়িতে নিয়ে আসে, তাকে সেই গিরগিটিটি দেখায়। এরপর থেকে ইউথ সেই গিরগিটিটিকে তার সাথে রাখতে শুরু করে, তার সাথেই খেলতে শুরু করে। কিন্তু একদিন তার স্কুলের বাকি ছেলেগুলি সেই গিরগিটিটিকেই মেরে ফেলে, যার জন্য সে এতটাই রেগে যায় যে সেই ছেলেগুলিকে তাদের স্কুলের সুইমিং পুলে ডুবিয়ে মারতে চায়। ভাবতে পারো, ছোট্ট একটি ছেলে রাগের কারণে কাউকে মারতে পর্যন্ত চায়। হ্যাঁ, যখন প্যারেন্টস কল হয় তখন আমরা জানতে পারি ইউথকে ইন্সপেক্টর কার্তিক তার সাথে রাখতে শুরু করেছে, নিজেকে তার বাবার পরিচয় দিয়েছে। ইউথ বাইরে থেকে তাদের বলা পুরো ঘটনাটা শুনতে পায় এবং সে জানতে পারে তার বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়েছে। বাড়িতে এসে যখন সে গুগলে রিসার্চ করে তখন সে তার বাবা মায়ের ব্যাপারে পুরো ঘটনাটা বুঝতে পারে। এর কয়েক সপ্তাহ পরেই যখন তার বার্থডে আসে তখন কার্তিক তাকে একটি গিরগিটি গিফট করে। তখন ইউথ বলে, আমার ল্যাজি মারা যাওয়ার কারণে আমাকে আরও একটি ল্যাজি দিচ্ছ, আর আমার বাবা মা মারা যাওয়ার কারণে নিজেই আমার বাবা হয়ে গিয়েছো। এভাবে থরেই হয়। এরপরে কেটে যায় বেশ কয়েকটি বছর। এখন সেই ছোট্ট ইউথ অনেক বড় হয়ে গিয়েছে, তার সেই ছোট্টবেলাকার মতো রাগ এখনও রয়ে গিয়েছে। সে এখন এতটাই বেপরোয়া হয়ে গিয়েছে যে তার বন্ধুদের নিয়ে বাইক রেসিং, র্যাশ ড্রাইভিং এগুলো করে বেড়ায়। আজকেও সে তেমনটাই করছিল এবং একটা সময় সে পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ যখন তাকে জেলে নিয়ে যায় তারপরে তার বাবাকে ডাকা হয়। সেখানে সে পৌঁছায় কার্তিক, হ্যাঁ, যিনি এখন পুলিশের কাজ ছেড়ে দিয়ে বর্তমানে একজন পলিটিশিয়ান। সে এখন একজন মিনিস্টার। তিনি এসে ইউথকে তো ছাড়ায়, কিন্তু ইউথ এখনও তাকে বাবা বলে মনেই করে না, তাকে কোনো রকম সম্মানও করে না। ইউথের এরকম বেপরোয়া দেখে কার্তিক ভেবে পায় না যে সে তার কি করবে। তখন রেহমান বলে, দেখ বন্ধু, আমার কাছে একটি বুদ্ধি রয়েছে। তার এতটা রাগ আমরা তো সহ্য করতে পারবো না, তাকে আমরা ঠিকও করতে পারবো না, কিন্তু একটি জায়গায় তাকে পাঠাতে পারি। সেটি হচ্ছে এনসিটিএ, ন্যাশনাল ক্যাডেট ট্রেনিং একাডেমি, পুনেতে। সেখানে নিখাত রয়েছে। ও যদি কারো কথা একটু শুনে থাকে তাহলে সেটি হচ্ছে নিখাত। এটি একমাত্র পথ যেটিতে সে একটু হলেও ভালো হতে পারে। আর সত্যি আমরা তেমনই দেখতে পাই। ইউথ সেখানে যায়, প্র্যাকটিসও করে, ট্রেনিংও করে। সমস্ত ট্রেনিংয়ে সে খুব ভালো পারফর্মও করে। একদিন ইউথ যখন তার বন্ধুদের নিয়ে বাইকে করে বেরিয়েছে তখন একটি মেয়ে তাকে এসে হাই বলে, কিন্তু ইউথ তাকে কোনো পাত্তাই দেয় না। সামনের গ্রিন সিগন্যালে যখন সে দাঁড়ায় তখন মেয়েটি এসে বলে, আরে তোকে নিজেকে কি ফিল্মের কোনো হিরো মনে করিস যে আমাকে পাত্তাই দিলি না? সে তখনও তার সাথে কথা বলতে চায় না।
কিন্তু মেয়েটি যখন তার মুখের থেকে কাপড় সরায় তখনই সে দেখতে পায় এটি তো তার ছোটবেলার বান্ধবী নিখাত। নিখাত তখন বলে, আরে 4 মাস ধরে তুই এখানে রয়েছিস, আমি তোর লোকাল গার্ডিয়ান হওয়া সত্ত্বেও একটিও কল নেই। দুজনের মাঝে এরকম ফ্রেন্ডসদের মতো নোকঝোঁক শুরু হয়, কিন্তু গ্রিন সিগন্যাল হওয়ার কারণে তাদেরকে সেখান থেকে যেতে হয়। কিন্তু যাওয়ার আগে নিখাত বলে পরের দিন একটি পাবে আসার জন্য। সত্যি ইউদ সেই পাবে যায়, নিখাতের সাথে কথা বলে। নিখাতও তাকে দেখে খুবই অবাক হয়, সে ভাবতেই পারেনি যে ইউদ এখানে আসবে। ইউদ বলে, আরে আমার লোকাল গার্ডিয়ান আসতে বলেছে, আসতে তো হতোই। এরপরেই তারা সবাই মিলে সেখানে ধুম মাচায়, গান বাজনা করে, ডান্স করে, অনেক এনজয় করে একসাথে। এরপরেই একদিন ইউদ নিখাতদের কলেজে আসে, কারণ সে তাদের ফাইনাল ডের জন্য একটি ডান্স পার্টনারের সাথে প্র্যাকটিস করতে চাইছিল এবং সে তার ডান্স পার্টনার হিসাবে নিখাতকে চুজ করেছিল। হ্যাঁ, নিখাতের সাথেই সে ডান্স প্র্যাকটিস করতে চাইছিল। কিন্তু তখনই ইউদের একজন ব্যাচমেট তার ডান্স পার্টনারের জন্য একটি মেয়েকে জিজ্ঞেস করে। সাথে সাথে সেখানকার একটি ছেলে তার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে। ইউদ যখন এটি দেখে সে দৌড়ে সেখানে যায়। নিখাত তাকে থামায় তো ঠিকই, কিন্তু ছেলেটি যখন বলে তুই হয়তো বর্ডার থেকেও এরকমই তার কাজ ছেড়ে পালাবি, আমাদের বর্ডারকে এভাবেই ছেড়ে আসবি, এই কথা শুনেই ইউদ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু সেখানে মারার পরে ইউদ মার খায়। তারপর সে এরকম ভয়ঙ্কর এক রূপ দেখায়, এমন সাইকো হয়ে ওঠে, ছেলেগুলোকে এরকম সাইকোভাবে মারে। নিখাতও তার এরকম রূপ দেখে ভয় পেয়ে যায়। সবাই ভেবে পায় না এই ছেলেটি কি করছে। এক সিভিলিয়ানকে এমনভাবে মারার জন্য ইহুদের কোর্ট মার্শাল পর্যন্ত হয় এবং তাকে 9 মাসের জন্য জেলও হয়। কিন্তু সে জেলে যাওয়ার আগে রেহমান আঙ্কেল তাকে বলে, দেখ তোর এই রাগ হয়তো তোর জেনেটিকের প্রভাবের কারণে, কারণ তোর বাবারও তোর মতো এরকমের রাগ ছিল, কিন্তু তার একটি ভালো দিক ছিল, সেই রাগকে সবসময় ভালো কাজে ব্যবহার করতো। আজ তোকে আমি কিছু ঘটনা বলি এবং সে জানায় তোর বাবাকে হয়তো কেউ জেনে শুনে ইচ্ছে করেই সেদিন অ্যাক্সিডেন্ট করে মেরেছিল। আমরা হয়তো পুলিশ ডিপার্টমেন্ট এটিকে কোনোভাবেই প্রমাণ করতে পারিনি, কিন্তু কোনো না কোনোভাবে সেই অ্যাক্সিডেন্টের সাথে ড্রাগ মাফিয়া জড়িত ছিল। সে আরও কিছু এমন এমন কথা বলে এবং সে বলে তুই যদি চাস তাহলে তোর বাবার সেই ছেড়ে যাওয়া কাজকে এখন তুই সম্পূর্ণ করতে পারিস, তুই আন্ডার কভার পুলিশ অফিসার হয়ে কাজ করতে পারিস আমার জন্য। ইহুদও কি হয়ে যায় যে তার সেই কথাটি মেনে নেয় এবং জেলের ভেতরে সে আন্ডার কভার পুলিশ হয়ে ভেতরে প্রবেশ করে। জেলের ভেতরে মূলত 2টি গ্রুপ ছিল। প্রবেশ করার পরে একটি গ্রুপের সাথে সে পাঙ্গা নিয়ে নেয়, এটাও তাদের প্ল্যানেরই একটি পার্ট। তাদের সাথে ঝামেলা শুরু করে। ঝামেলা একটা সময় এমন রূপ নেয় যে ইউথ এতটাই সাইকো হয়ে ওঠে, তার ভয়ঙ্কর রূপ দেখে যে কোনো সাইকো কিলার পর্যন্ত ভয় পেয়ে যাবে। তার এই মার দেখে সবাই খুবই ভয় পায়। এর কিছুদিন পরেই নিখাত তার সাথে জেলে দেখা করতে আসে। নিখাত তাকে বলে তুই কী করছিস, নিজের রাগকে একটু হলেও কি কন্ট্রোল করতে পারিস না? নিজের জন্য না হোক আমার জন্য তো কর, আমাদের জন্য তো কন্ট্রোল করতে পারিস। ইহুদ তখন বলে সেই দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তা ভুলে যা, কারণ তুই প্রথম মেয়ে না যাকে আমি কিস করেছি এবং আমিও প্রথম ছেলে না যাকে তুই কিস করেছিস, তো সেটিকে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কথা শুনে নিখাত প্রচুর কষ্ট পায়, যার জন্য সে বলে পরের সপ্তাহে আমি পর্তুগাল চলে যাচ্ছি এবং সে সেখান থেকে চলেও যায়। এরপরেই কেটে যায় 9টি মাস। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই সে অন্য একটি গ্যাং লিডার কথা মতোই ফিরোজ ভাইয়ের কাছে আসে, কিন্তু ইউদ সরাসরি ফিরোজ ভাইকে বলে সিকান্দারকে কোথায় পাবো। এই কথা শুনেই যখন ফিরোজের ছেলে পর্যন্ত অবাক হয়, কিন্তু ইউদ সরাসরি বলে আমি জানি সিকান্দার আর তোমার মধ্যে বড় শত্রুতা চলছে, তোমাকে সে 2বার মারারও চেষ্টা করেছে, আমাকে একটিবার চান্স দাও, দেখো আমি কি করি। ফিরোজও ভাবে হ্যাঁ ঠিকই তো, যদি সিকান্দারকে মারতে পারে তাহলে তো আমাদেরই লাভ, সেই জন্য সে তাকে চান্স দেয়। আর আমরা দেখতে পাই সিকান্দার যখন তার প্রাইভেট বোটে করে পার্টি করতে ব্যস্ত তখন সেখানে একটি মাছ ওঠে, কিন্তু মাছের পেটের থেকে যেটি বের হয় সেটি দেখে সবাই সমুদ্রে ঝাঁপ দেয়। সেই বম দেখে সবাই এতটাই ভয় পায়, কিন্তু ভাগ্যক্রমে নাকি দুর্ভাগ্যক্রমে সে বমটি ফাটে না। কিছুক্ষণের জন্য সবাই আবারও আশ্বাস ফিরে পায়, কিন্তু জলের নিচের থেকে কিসে যে তাদেরকে ধরে নিয়ে যেতে থাকে এবং সবাই মারা যেতে থাকে। এক এক করে সবাই মারা যায়। এরকম ভয়াবহ মৃত্যু দেখে কি ভাবছো, কি জীব তাই না? কিন্তু সেই ভেতরে ছিল ইহুদ। হ্যাঁ, সে নিজেই সবাইকে ভেতরে নিয়ে মেরে ফেলছিল। এরপরে সে সিকান্দারকেও বোটের উপরে উঠে মেরে ফেলে। সে এতটা সহজেই সব থেকে বড় ড্রাগ মাফিয়াকে মেরে ফেলে, যে ঘটনার পরে ফিরোজ তাকে ভরসা করতে শুরু করে। এরপরে থেকে শুরু হয় একের পর এক কাজ। ফিরোজের ভরসাও দিন দিন বাড়তে থাকে এবং অনায়াসে ইনফরমেশন সমস্ত কিছু ইউদ রেহমানের কাছে পৌঁছাতে থাকে। এরপর একদিন ফিরোজ ইউদকে বলে এতদিন পর্যন্ত আমাদের ড্রাগ
যে সমস্ত রাস্তা দিয়ে আসতো গভর্নমেন্ট সেগুলোতে কড়া নজরবন্দি লাগিয়েছে, যার জন্য এখন আমাদের সমস্ত মাল হবে মেড ইন চায়না। অর্থাৎ তারা এবার বড় মাপের একেবারে চায়না থেকে আনার চেষ্টা করছিল। তারা এটাই ভাবছিল এবং এটি রিসিভ করতে যাবে ইউথ এই পুরো ইনফরমেশনটিও রেহমানকে দেয়। সে জানায় টোটাল 5,000 কিলো ড্রাগ এখানে আসতে চলেছে, যেটিকে ভেজাল করে 25,000 কিলো বানিয়ে এখানে বিক্রি করতে চলেছে। সবাই যার যার মতো প্ল্যান বানিয়ে ফেলে। সময় মতো ইউথ মালও রিসিভ করে এবং যখন সে মাল নিয়ে ফিরে আসবে তখন রেহমানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু রেহমানকে সে কোথাও পায় না। আর সেই রাতে হঠাৎ করেই স্পেশাল ফোর্সের আক্রমণ শুরু হয় তাদের শিপে। এক এক করে সবাই মারা যেতে থাকে। ইউথ তাদের থেকে লুকিয়ে বাঁচতে থাকে এবং একটা সময় সে কন্টেনার খোলা হয়। তখন ইউথ দেখতে পায় ভেতর কোনো মালই নেই। এরপর ইউথ তাদের সাথে ঝামেলায় জড়ায়, কিন্তু একটা সময় সে গুলি খেয়ে নিজেই সমুদ্রে পড়ে যায়। কিছুদিন পরে জেলেরা যখন মাছ ধরার সময় তাদের জাল তোলে তখন সেখান থেকে বেরিয়ে আসে ইউথের বডি। তারাই তাকে ঠিক করে তোলে এবং মৃত্যুর মুখে থেকে সে বেঁচে ফেরে। সময় নষ্ট না করেই ঘটনাটা বোঝার জন্য সে ফিরোজ ভাইয়ের কাছে যায়, কিন্তু ফিরোজ এবার তাকে বেঁধে নেয়, তাকে সন্দেহ করতে শুরু করে। ইউথ যখন ব্যাপারটি বোঝানোর চেষ্টা করে যে কন্টেনার পুরো খালি ছিল আর তাতেও যদি কোনো বিশ্বাস না হয় তাহলে এই দেখো, আর সে নিজের ক্ষতও দেখায়, কিন্তু তাতেও তারা তাকে ভরসা করে না। তারা জানায় হ্যাঁ আমি জানি কন্টেনার খালি ছিল। আর তারা তাকে একটি ভিডিও দেখায় যেখানে রেহমান চায়নায় গিয়ে সফটওয়্যার হ্যাক করে শিপমেন্টের অ্যাড্রেসই চেঞ্জ করে দিয়েছিল এবং সে বলে চাইনিজ বন্ধুরা তাদেরকে আরও একটি গিফট পাঠিয়েছে এবং সেখানে তারা রেহমানকে নিয়ে আসে। রেহমান তো তাদেরকে কিছুই বলেনি, কিন্তু তার ল্যাপটপ থেকে একটি ফাইল পেয়েছে যেটিও পাসপোর্ট প্রোটেক্টেড। সেটি হ্যাক করারও উপায় নেই, পাসওয়ার্ড ছাড়া সেটি খোলারও উপায় নেই। রেহমান টর্চার করে কিছুই জানতে পারে না। এবার তারা তার মেয়েকে জিজ্ঞেস করতে চায় রেহমান কি এই সমস্ত খবরগুলো দিয়েছে, সেই ব্যাপারে তারা জানতে চায়, কিন্তু রেহমান তাদেরকে কিছুই বলে না। সে মারা যাওয়ার আগেও বলে যায় শুধু কোরআনের কিছু কথা এবং সবার শেষে বলে তার মেয়েকে বলতে বাবা তাকে প্রচুর ভালোবাসে, সে তার মায়ের কাছে যাচ্ছে। সে নিজে মারা যায় কিন্তু ইহুদের না মানে না যে তাদের এই গ্রুপে কে তাকে এই সমস্ত খবরগুলি দিয়েছিল। এর কিছুদিন পরেই ফিরোজ ভাই তার ছেলেকে পাঠায় নিখাতের কাছে, তাকে তার বাবা কি বলেছে সেই পাসওয়ার্ড এই সমস্ত ব্যাপারে জানার জন্য। ইহুদের কাছে যখন আসে ইহুদ বলে ভাই আমাকে নিখাতের কাছে যেতে দাও, আমি তাকে ছোটবেলা থেকে জানি, সে যদি কিছু জেনে থাকে সে আমাকে অবশ্যই বলবে। কিন্তু ফিরোজ ভাই বলে তার আর কোনো দরকার পড়বে না রে, আমার ছেলে অলরেডি তার কাছে চলে গিয়েছে, তোর কাছেও আর খুব একটা বেশি সময়ও নেই। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং লোকেদের ইউথকে মারার জন্য বলে, কিন্তু তার ইচ্ছে সেখানেই কবর হয়, কারণ ইউথ চোখের নিমেষেই সেখানকার সবাইকেই মেরে ফেলে এবং সরাসরি সেখান থেকে পর্তুগালের নিখাতের কাছে চলে আসে। নিখাত প্রথমে তো তাকে দেখে রাগ করে, তাকে সে দেখতেও চায় না, সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইউথ কোনো রকমে তার রাগ ভাঙায়, তাকে বলে সে এখন আর তাকে কখনো ছেড়ে যাবে না। পরের দিন যখন নিখাত কলেজের জন্য রওনা দেয় তার পেছন পেছনেই শাফিক চলে আসে। এটি দেখেই ইহুদও যেভাবে ছিল সেভাবেই তাদের পিছু নিতে শুরু করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সাবধান করার জন্য ইহুদ নিখাতকে কল করে, তাকে ঘটনাটা বলে এবং বলে আমি পুরোটা পরে বলবো, এখন তুমি শুধু এটি জেনে রাখো তুমি বাস থেকে নেমে যে কোনো একটি দোকানে লুকিয়ে পড়ো। ইহুদ তাদের কাছে এসে যখন পৌঁছায় কয়েকজন ধরে তাকে একটি ইনজেকশন পুশ করে, যার ফলে ইহুদ তার পুরো শক্তি হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও সে যথাসাধ্য চেষ্টা করছিল নিখাতকে বাঁচানোর জন্য। অপরদিকে নিখাতও খুবই বাহাদুরির সাথে তাদের সাথে লড়াই করতে থাকে, তাদেরকে এটা সেটা দিয়ে আটকানোর চেষ্টা করতে থাকে। তাদের এই ঝামেলা এবং মারামারির দুজনের বন্ডিং এই সমস্ত কিছুর সাথেই একটা সময় নিখাত এবং ইউথ মিলে শাফিককে মেরে ফেলে। পরে তাদের অ্যাপার্টমেন্ট আসার পরেই নিখাত প্রথমেই ইউথকে জিজ্ঞেস করে এই সমস্ত কিছু কি হচ্ছে, আমার বাবা মারা যাওয়ার সময় কি তুই তার সামনেই ছিলি? তখনই সে পুরো ঘটনাটা বলে। নিখাত সমস্ত কিছু শোনার পরে বলে এবং সে এটিও জানায় তারা তোর পেছনে এই জন্যই রয়েছে কারণ তারা ভাবছে তোর কাছে কোনো পাসওয়ার্ড রয়েছে। তখনই কথায় কথায় ইউথ নিখাতকে তার বাবার সবার শেষে বলে যাওয়া সেই কোরআনের কথাগুলো বলে। নিখাত তখন বলে কি, এক সেকেন্ড দাঁড়া, তুই জানিস বাবা কখনো কোরআন বা ওপরওয়ালাকে ভরসাই করেনি। ইউথ ভাবে হয়তো তাহলে এটি পাসওয়ার্ড হতে পারে এবং যখন ট্রাই করে সত্যি সেটি পাসওয়ার্ড ছিল। সেখানে একটি ভিডিও ফাইল ছিল, যখন তারা সেটি অন করে রেহমান প্রথমেই বলে বাকি কথা পরে, সবার প্রথমেই কাজের কথায় আসছি। আমাদের লুকানো ড্রাগ কথায় রয়েছে সেটি সে সর্বপ্রথমে অ্যাড্রেস দেয় এবং এরপরে সে বলে ডিপার্টমেন্টের রেহমানের সিনিয়র ছিল সেও ফিরোজের লোক এবং ডিপার্টমেন্টের যে
এরকম আরও কতজন রয়েছে তা অবশ্য বলতে পারছে না, যার জন্য সে কারো উপরে ভরসাও করতে পারেনি। এরপরে তারা দুজনে ইন্ডিয়া ফিরে আসে আর তার বাবার সাথেও দেখা করে। এখানে কার্তিককে সে সমস্ত ঘটনাটা বলে, কে কার সাথে জড়িত, এখন কি করতে হবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। তখন কার্তিক জানায়, তোর আর চিন্তা করিস না, এখন সমস্ত কিছু তোর বাবা দেখে নেবে। এবং সে জানায় হোম মিনিস্টারের সাথেও সে কথা বলবে। কিন্তু ইউথ বলে, আমার আরেকটি কাজ এখনও বাকি রয়েছে। এটি বলে সে ফিরোজকে মারার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই কার্তিক এখন ফিরোজকে কল করে এবং বলে, ফিরোজ ভাই, তোমার জন্য একটি সংবাদ রয়েছে। ভালো সংবাদ নাকি দুঃসংবাদ সেটা তো তুমিই জানাবে। তোমার যে ড্রাগস তার সন্ধান আমার কাছে রয়েছে এবং তুমি যাতে ভরসা করতে পারো তার জন্য তোমার কাছে একটি গিফট পাঠিয়েছি। তোমার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে তুমি আমার ছেলেকেও মারতে পারো, কিন্তু তোমার এই মালের 50% শেয়ার আমারও চাই। আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য এটি আমার খুবই দরকার। এই কথা থেকে আমরা বুঝতে পারি আসলে আসল মাস্টার মাইন্ড কে, এই সমস্ত ড্রাগ মাফিয়া মেন কে। এর কিছুক্ষণ পরেই কার্তিক এক সিনিয়র পুলিশ অফিসারকেও বলে তার বাড়ির ভেতরেই নিখাত রয়েছে, তাকেও মেরে ফেলতে। সেও তাদের জন্য ঝামেলা করতে পারে। অন্যদিকে ইউথ ফিরোজের কাছে যায়, সেখানে গিয়ে অনেক ঝামেলা হয়, অনেককেই সে মারে, কিন্তু অবশেষে তাদের জালে ভেসে যায়। কিন্তু তাকে মারার আগে ফিরোজ বলে, তুই যেমন গাধা তোর বাবাও তেমনই গাধা ছিল জানিস। তোদের দুজনের কাছেই সাহস এবং হিম্মত তো আছে, কিন্তু বুদ্ধি একটুও নেই। কারণ তোদের নাকের নিচ দিয়েই কেউ এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে তোরা ভেবেও দেখিসনি। জানিস, আজ থেকে 25 বছর আগে তোর বাবাকে যেমন একটি পুলিশ অফিসার মারার জন্য সুপারি দিয়েছিল আমার কাছে, আজকেও তেমনই তোকে মারার জন্য সুপারি দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। কিন্তু হ্যাঁ, এখন আর সে পুলিশ অফিসার নয়, এখন সে একজন পলিটিশিয়ান। কিরে, এখনও চিনতে পারিসনি? সেই লোকটি তোর বাবা কার্তিক। একটু শুনেই তো ইউথ এতটাই রেগে যায় যে সে চোখের নিমেষে তখনই ফিরোজকে মেরে ফেলে। তাকে এতটাই কষ্টকর মৃত্যু দেয় যে মৃত্যুও ভয় পেয়ে যাবে। অপরদিকে নিখাতকে মারতে যখন পুলিশ অফিসার যায় তখন নিখাত খুবই বুদ্ধিমত্তার সাথে রুমে জল ভর্তি করে। সেখানে যখন পুলিশ অফিসারটি আসে তখনই কারেন্ট দিয়ে দেয়, ফলে সেখানেই সে মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত নিখাতও একটি গুলি লাগে। ইউ যখন সেখানে এসে পৌঁছায়, নিখাতকে এই অবস্থায় দেখতে পায়। সে তাড়াতাড়ি করেই তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে এবং অ্যাম্বুলেন্সেই যখন তাকে চেক করে এবং বুঝতে পারেন নিখাতের বাঁচার ইচ্ছে এখনও রয়েছে, যার জন্য তারা তাড়াতাড়ি করে ট্রিটমেন্টও শুরু করে। এরপরে ইউথ চলে আসে ভাইজ্যাক, তাদের ড্রাগের কন্টেনার যেখানে রয়েছে সেখানে এসে সে সবাইকে মারতে থাকে। সবার শেষে তার বাবা কার্তিককে বলে, বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? কিন্তু তুমি আমার মা বাবা, রেহমান আঙ্কেল, এমনকি তুমি আমার ভালোবাসা নিখাতকেও মারার চেষ্টা করেছো। তাদের এত কিছুর পরে তুমি কিভাবে বেঁচে থাকতে পারো? তাহলে তো আমি বেঁচে থাকবো না বাবা, তার জন্য তোমাকেও তাদের কাছেই যেতে হবে। এই বলে সে কার্তিককেও মেরে ফেলে। তার বাবাকে মেরে ফেলার পরেই আজকের এই গল্পটিও এখানেই শেষ হয়। আজকের গল্পটি যদি একজন ড্রাগ মাফিয়া এবং একটি কর্তব্যবান ছেলের গল্প হিসাবে দেখো তাহলে গল্পটি ভালোই। বাদবাকি মন্তব্য তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং আমাদের সাথেই জুড়ে থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।